never assume that you will be stuck with the way things are right now. Life changes every single moment, and so will you and your obstacles. নমস্কার, জয়ের পথের সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে জয়ের পথের সঙ্গে সুজয় 434তম 434th উইক 434th সপ্তাহ। আজকের এপিসোডে আমার অতিথি বিশিষ্ট বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী। নমস্কার শুভদীপ, থ্যাঙ্কস ফর কামিং টু মাই শো। ধন্যবাদ এবং আমার সকল দর্শকদের থ্রু দ্য সিটি অফ ক্যালকাটা, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি অফ ইন্ডিয়া, দ্য হোল ওয়ার্ল্ড, যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথের সঙ্গে সুজয় দেখে জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। শুভ বিজয়া উইশ করে আজকের অনুষ্ঠান শুরু করছি এবং আজকের অতিথি শুভদীপ চক্রবর্তীকে ধন্যবাদ জানাচ্ছি, তাকেও শুভ বিজয়া জানাচ্ছি। আর আমরা আজকের সাপ্তাহিক সাফল্যের সাতক্ষণের দি 7 রুলস অফ সাকসেসে আমরা প্রথম রুলে চলে যাচ্ছি। কোলাবোরেট উইথ আদার্স, বলছে একা কতটা করতে পারবো, সো ইউ শুড হ্যাভ আ টিম টু অ্যাচিভ টু দ্য টপ। দি সেকেন্ড রুল অফ সাকসেস, নেভার নেগলেক্ট ইভেন দ্য সিঙ্গল থিংস দ্যাট মে পজ এ চ্যালেঞ্জ। আমরা জানি না কোনটা একটা, সেই বলে না ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়, সুতরাং নেভার নেগলেক্ট এ সিঙ্গল চ্যালেঞ্জ দ্যাট কামস ইউর ওয়ে। The third rule of success, choose possibilities not problems. বলে গ্লাসটা অর্ধেক filled, অর্ধেক empty. সুতরাং we look at the filled part, the opportunity part, and not the challenge part. With the opportunity we'll overcome the challenges. The fourth rule, self check. নিজে বলে না character image. Character is আমি যেটা জানি, আয়নার সামনে দাঁড়িয়ে আমি যেটা জানি আমি কি, and image is what we portray to the others. So the self check through checking our own character is very important to go ahead. The fifth rule of success, manage your time. সবারই কিন্তু 24 ঘন্টা সময়, সেই 24 ঘন্টায় কেউ ক্লাসে ফার্স্ট হচ্ছে, কেউ লাস্ট হচ্ছে। ইটস ওয়ে থিংস উই কাউন্সিল আওয়ারসেলফ অ্যান্ড ম্যানেজ দ্য টাইম, সো ম্যানেজ টাইম এফেক্টিভলি। দি সিক্স রুল অফ সাকসেস, অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি। ঘাটটা নামিয়ে দিলে হবে না, আমাদের একটা টেন্ডেন্সি আছে না যে পাস অন টু দ্য আদার্স, কিংবা ঘাটটা নিজের রেসপন্সিবিলিটি নিজে অ্যাকসেপ্ট করি, কেউ আমাকে আটকাতে পারবে না এগোনোর জন্য। অ্যান্ড দি সেভেন্থ অ্যান্ড দ্য লাস্ট রুল অফ সাকসেস, সাপ্তাহিক সাফল্যের সাতখানে দি সেভেন্থ অ্যান্ড দ্য লাস্ট রুল ভীষণ ইম্পর্টেন্ট। বলে কি মানুষের কাছে কিছু চায় না, শুধু একটু ব্যবহারটা ভালো চায়, অ্যান্ড দ্যাট রিমেন্স ফর এভার। দ্য সেভেন্থ রুল অফ সাকসেস, বি কাইন্ড টুয়ার্ডস আদার্স, বি এমপ্যাথেটিক টুয়ার্ডস আদার্স, অ্যান্ড ইউ উইল মেক দ্য ওয়ার্ল্ড আ বেটার প্লেস টু লিভ। চলে আসবো প্রশ্ন উত্তরে, তার আগে অতিথি সম্পর্কে দু চার কথা। তার কারণ জয়ের পথের সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। আমার আজকের অতিথি শুভদীপ চক্রবর্তী। শুভদীপ is a renowned recitation artist, has been active in the cultural world for the last 17 years. His thoughts on poetry recitation have been appreciated not only in Bengal but also in other states of India and abroad. Shubhodip has received the Yod Gil Award, Dhiren Bose Memorial Award, Bachik Puraskar International recognition. Recently, he received the E-Bangla Memorial Award from Bangladesh. As a lyricist of 7 songs published from 7 countries on the birth centenary of Bangabandhu Sheikh Mujibur Rahman, Shubhodip is always active with new ideas and presents unique recitation performances. Shubhodip has been invited to many schools, colleges and universities, including Adams University and Rabindra Bharati University. Shubhodip's own institution, Shruti Britto, has 100 students engaged in recitation practice under his guidance. Shubhodip, এটা তো মোটামুটি একটা ছোট্ট করে ব্রিফ করা হলো। Now we go to the question answers. প্রথম প্রশ্ন একদম অন্য রকমের প্রশ্ন, সেটা একটু ছোটবেলার কথা যদি শুধু বলেন। দেখো, আমার ছোটবেলাটা খুব একা একা কেটেছে। আমি খুব নিয়ম মাফিক বড় হয়েছি। হ্যাঁ, একেবারে স্কুল থেকে বাড়ি থেকে পড়তে যাওয়া, একেবারেই খুব ফ্রেমের কলকাতায়, একেবারেই কলকাতায় যাদবপুরে। এবং যাদবপুরে, হ্যাঁ একদমই। তো ছোটবেলাটা আমার যাদবপুরের কোথায়? যাদবপুরের গড়ফাতে। ও, গড়ফাতে। এখনো আমরা ওখানেই থাকি। হ্যাঁ, একদমই। তো কিন্তু ছোটবেলা থেকেই আমার মধ্যে এই গান আবৃত্তি বা এই ধরনের বিষয়গুলোর সাথে একটা অদ্ভুত যোগসূত্র আমি ফিল করেছি। এখন মনে করি যেহেতু আমি একটু আগেই বললাম যে আমার খুব একা একা বড় হয়ে ওঠা,
Schooling আমাদের কোথায়? স্কুলিং এনকেপাল আদর্শ শিক্ষা এই যে এইখানে শহীদনগরে, শহীদনগরে এক্স্যাক্টলি। তো আমার একটা ওই সাদা শার্ট কালো প্যান্টে, সাদা শার্ট কালো প্যান্ট, না ওর পাশেই ছিল আমাদের, আমরা পড়তে যেতাম সুধীর বাবুর কাছে, হ্যাঁ, সুধীর বাবু হ্যাঁ, কোচিং হ্যাঁ, ছিল, হ্যাঁ। আমরা অঙ্ক করতে যেতাম আচ্ছা সুধীর আচ্ছা বাবুর আচ্ছা, কাছে। আপনারও কি যাদবপুরেই বড় হয়ে ওঠা? না, আমি বড় হয়েছি যাদবপুরে, আমি হ্যাঁ, যাদবপুরে মানে যাদবপুর রাম ঠাকুর আসনের পাশে থাকতাম। আচ্ছা, পরে গত 41 বছর আমরা সার্ভে পার্কে আছি। সার্ভে পার্কে, হ্যাঁ, আমার ওটা কাছাকাছি। পড়াশোনা একেবারে। সাউথ পয়েন্টে, কিন্তু আমি আচ্ছা। ওখানে যেতাম বলে ওইখানে এনকে পাল ছিল আর পাশে হ্যাঁ, আদর্শ শিক্ষায়তন একেবারেই। স্কুল আছে। তো আমার একটা মজার ঘটনা জাস্ট শেয়ার করি সবার সাথে, সেটা হলো আমি আমাদের যে খাট বা বিছানা যেটা ছিল আর কি, সেটাকে মঞ্চ বানাতাম, আচ্ছা। আর বিছানা চাদর দিয়ে তার পর্দা তৈরি ও করতাম, এক্সেলেন্ট। এবং সেই পর্দা সরিয়ে আমি গান গাইছি, আমি কবিতা বলছি, আমি কিছু না কিছু বলছি। একদম। কলেজ করতে কলেজ দীনবন্ধু হেনরিস কলেজ। তারপরে এবার এই মানে কলেজ স্কুল কলেজ করে হ্যাঁ। মানে এই লাইফ এই ফিল্ডে আসে কি তুমি এর আগে কিছু পারসিউ করেছিল অন্য ক্যারিয়ার? না, একেবারে মানে আমি যখন কলেজে কি নিয়ে ঢুকলাম, পড়লে? কলেজে কি নিয়ে পড়েছি সেটা বলতে গিয়ে এখন কুণ্ঠিত হই, সেটা হচ্ছে কমার্স। ও আচ্ছা, হিসেবপত্র নিয়ে পড়লে, যার সাথে এর সম্পর্ক খুব কম। খুব কম, কারণ আমার বাবা লয়ার, সো বাড়ি থেকে একটা অলিখিত প্রেশার ছিল যে ল পড়ার ব্যাপারে, একদমই তাই, কিন্তু সেটা হয়ে উঠলো না। এবং কলেজে পড়ার পর থেকে আস্তে আস্তে আকাশবাণীর সাথে যুক্ত হলাম, কলকাতা দূরদর্শনে। তো সেই সময় থেকে একটু একটু করে কিভাবে ঠিক করে নিলাম যে এটাকেই আমি আমার পেশা করব। এটা কিন্তু এত সহজ ছিল না, মানে আবৃত্তিকে পেশা করা একটি ছেলের পক্ষে বিশেষ করে কিন্তু খুব কঠিন। একদম। তো সেই ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা এসেছে, অন্তরায় এসেছে, লোকজনের কথাবার্তাও এসেছে। বাড়ি থেকে কিছু করেনি বাবা? যে বাড়ি থেকে তো এসেছেই, মানে একটা বাধা, একটা অনিশ্চয়তার আশঙ্কা তো বাবা মা পানি। আর আমি যেহেতু একমাত্র সন্তান, ফলে তাদের আশা আকাঙ্ক্ষা সবকিছুই আমাকে ঘিরে, সেই ক্ষেত্রে তারা কিছুটা তো ওকালতি করে একটু কবিতা করতে সেটা বেটে বেশি করে, তাই না? একদম ওকালতিটা করে নে, তার সাথে একটু কবিতা কবি করলে যে ভালো করলে, একদম এই কথাটাই শুনতে হয়েছে যে একটা আগে তুমি পেশা করো এবং তারপর তার সাথে কবিতাটা হয়ে যাবে। কিন্তু মানে এটা কিন্তু খুব মানে মানে ফাংশনাল কথা, তার কারণ হচ্ছে যে কবিতা পেশা করে সার্ভাইভ করার চ্যালেঞ্জ কিন্তু খুব অনেক বেশি। কিন্তু আমার খুব মনে হয় সুজয়দা, যে একটা কাজ যত বেশি কখন তুমি ঠিক করলে যে তুমি বিকম পড়ছিলে, কমার্সে তো এমনি অনেক পসিবিলিটি, মানে যেখান থেকেই পড়ো, কমার্স পড়লে সিএ করা যায়, মানে কস্ট অ্যাকাউন্টেন্সি, চার্টার্ড, এফসিএ করা যায়, কমার্স পড়ে লও পড়া যায় তোমার যেখানে ছিল। তো সেইটা না করে যে তুমি গ্রাজুয়েশন করেই ঠিক করলে, মানে when did it occur যে তোমার এটা প্রফেশন হিসেবে তুমি নেবে? ওটা কলেজে পড়া অবস্থাতেই, কলেজে, কারণ কলেজে কি পারফর্ম করতে প্রচন্ড আমি মানে কি বলবো অ্যাক্টিভ ছিলাম। এবং আমার এরকম হয়েছে, তখন তো আমাদের ওই কলেজের যেটা ইউনিয়ন রুম ছিল, বা সেখানে আমাকে ছুটির পরে ডেকে ডেকে কবিতা শুনতে সবাই, মানে এরকমও এক্সপিরিয়েন্স হয়েছে। তো সেই সময় থেকেই আমি ঠিক করলাম যে কবিতাটাকে আমি আমার পেশা করব। আরেকটা যেটা আমার খুব সুবিধা হয়েছে আমি বলবো, যে এই পেশা করব ভেবে আমি কিন্তু একটা ঝোলা ব্যাগ কাঁধে নিয়ে বাংলা একাডেমি নন্দন চত্বরে ঘুরিনি কখনো। আমি প্রথম থেকেই ব্যাপারটাকে নিয়ে খুব কমার্শিয়ালি কাজ করার কথা ভেবেছি এবং সেই মতন চেষ্টা করেছি। ফলে আমি, তোমার তো ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, একেবারেই না, একেবারেই না। ইট ওয়াজ মোর ডিফিকাল্ট ফর ইউ, হাউ ডিড ইউ ম্যানেজ দিস? ব্যাপারটা হলো গিয়ে কিছু কিছু মানুষের সাহচর্য আমাকে সেই সময় খুব মানে কি বলবো, ফর্মাল কোনো ট্রেনিং নিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি ট্রেনিং নিয়েছি মূলত ব্রততিদির কাছ থেকে, শ্রদ্ধেয়া ব্রততী বন্দ্যোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায় এবং জগন্নাথদার কাছেও কিছুদিন আমি যুক্ত ছিলাম তার প্রতিষ্ঠানে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি প্রথম থেকেই যেটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে আমার অর্গানাইজেশন, যার নাম শ্রুতিবৃত্ত। এই মুহূর্তে প্রায় 17 বছর অতিক্রান্ত। এই প্ল্যাটফর্মটা, এই জায়গাটা কিন্তু আমাকে অনেকটা সাপোর্ট করেছে ফিনান্সিয়ালি এবং সমস্ত দিক থেকে। যে অনিশ্চয়তা বাই পারফর্মিং, সেটা তোমার শ্রুতিবৃত্ততে তুমি জানো যে মানে ইওর টু এন্ডস মিট আর, মানে আমি তোমার বাবা মায়ের সাপোর্টের কথা ছেড়ে দিচ্ছি, কিন্তু ইউ ক্যান ম্যানেজ ইউরসেলফ উইথ দিস কাইন্ড অফ ইনস্টিটিউশন। একদমই তাই। একটা নিজের একটা ইনস্টিটিউশন বা নিজের একাডেমি যে কোনো পারফর্মারের কাছে খুব জরুরি, সেটা কিন্তু এই কোভিড কালে সমস্ত পারফর্মিং আর্টিস্টরাই বুঝতে পেরেছে। এই কথা এখন বলাই বাহুল্য। তুমি যখন এবার তুমি যখন কবিতা করতে গেলে, মানে কবিতা বলতে গেলে, সো হোয়াট ওয়াজ দ্য
ফিডব্যাক ফ্রম দ্য মার্কেট, একটা ছেলে আসছে শুধু মানে কবিতার এটা কিন্তু আমি তোমায় বলবো, আমার এখানে ব্রতদিও এসেছিল, প্রতি বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তা উনি বলেছেন যে কবিতা ওয়াজ উইথ হার, মানে উনি ওনার মানে আমার রেকর্ডেড আছে যে ক্লাস 3 বছর কিংবা ক্লাস 3-তে মানে শি কুড রিমেম্বার 300 poems, দ্যাট ওয়াজ হিয়ার এক্সট্রাঅর্ডিনারি মেমরি ফর কবিতা আর কি। তো উনি প্রথম থেকেই জানতেন কবিতায় ওনার জীবন। হ্যাঁ, আমারও ছোটবেলা থেকেই কবিতার সাথেই সাহচর্যটা যুক্ত হয়েছিল, কিন্তু এইচএস এর পরে আমি ফিল করলাম যে আমি আমার নিজের অস্তিত্বটা যেন কবিতার মধ্যে খুঁজে পাচ্ছি, যে আনন্দটা পাচ্ছি, যে জায়গাটা পাচ্ছি, সেইটা আমি যেন এই শিল্প মাধ্যমের মধ্যেই বেশি করে পাচ্ছি। আর আরেকটা যেটা ব্যাপার সুজয়দা, আমার খুব মনে হয়েছে যে জন্য কবিতার চিরাচরিত ফরম্যাটটাকে ভেঙে আমি অনেক কাজ করেছি। যেরকম আমি একমাত্র মানে কি বলবো, এটা আমার পরম সৌভাগ্য, ঈশ্বরের আশীর্বাদ, যে একজন কিংবদন্তি ব্যক্তিত্ব শুধু আমার সাথেই যুগলবন্দি করে গিয়েছেন, তিনি হচ্ছেন উস্তাদ রাশিদ খান। ঠিক আছে, হ্যাঁ, আমার আবৃত্তি এবং রাশিদজির গানের পারফরমেন্সের একটা মানে অসাধারণ একটা যুগলবন্দি অনুষ্ঠান হয়েছিল। তো আমি বরাবরই না শুধু কবিতার ফরম্যাটে আটকে থাকিনি, আমি কখনো করেছি রাগের আবহে রবির কবিতা, যেখানে এক একটা ক্লাসিক্যাল রাগের সাথে রবীন্দ্রনাথের কবিতার অ্যামালগামেশন, কখনো করেছি আমার বিদেশি ফ্রেঞ্চ বন্ধুর সাথে ড্যামিয়েন, ওর নাম ড্যামিয়েন ট্রেডেন্ট, ওর সাথে করেছিলাম গিটারে টেগর, যে ওখানে ও গান গিয়েছিল রবীন্দ্রনাথের বাংলা গান, এবং তার সাথে আমাদের আরেক বন্ধু ইন্দ্রদীপ, ও গিটার বাজিয়েছিল, তার সাথে কবিতা। ঠিক আছে, এই রকম ভাবে কখনো আমি দোহারের সাথে যুগলবন্দি করেছি যাত্রাপথের আনন্দ গান, সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়, সুতপা বন্দ্যোপাধ্যায় ওরা ন্যারেশনে ছিলেন, আমার আবৃত্তি, যে বৃন্দ কবিতা, সাথে আমার স্টুডেন্টরাও ছিল, বৃন্দ কবিতা এবং তার সাথে বৃন্দ গান, মানে দোহারের পারফরমেন্স, আমি, আমার স্টুডেন্টরা এবং সৌমিত্র চট্টোপাধ্যায়, সুতপা বন্দ্যোপাধ্যায়। ফলে আমি বারবার চেষ্টা করেছি, তার পরবর্তীকালে বহু এই ধরনের প্রযোজনা করেছি, যেগুলো নিয়ে আমি বহুবার বিদেশেও পারফর্ম করতে গিয়েছি, এবং সেটা খুবই প্রশংসিত হয়েছে বা লোকজনের ভালো লেগেছে। আমি বরাবরই একটা কনসেপ্ট নিয়ে কাজ করতে ভালোবাসি, যে কনসেপ্টের মধ্যে শুধু কবিতা নয়, গতে ধরা কবিতা না, মানে না এলে মঞ্চে কবিতা না না না, সেটা তো একদম মানে একটা গল্প, একটা থিম, একটা কনসেপ্টকে আমি এস্টাবলিশ করেছি। এবং আমার খুব মনে হয় যে আমি যদি শ্রোতাদের কথা মনে করি, সেক্ষেত্রে আমি যদি একটা টোটাল প্রেজেন্টেশন দিতে পারি, টোটাল প্যাকেজ, তার মধ্যে আবৃত্তি আছে, গান আছে, কখনো কখনো কোরিওগ্রাফি আছে। আমার ফার্স্ট সিঙ্গাপুর ট্যুর, আমি 2012-তে প্রথম বিদেশ সফর করি সিঙ্গাপুরে, ওখানকার টেগর সোসাইটি আমাদের বিবেকের স্রোতে বলে আমার একটা প্রোডাকশন ছিল, সেটা আমন্ত্রণ জানিয়েছিল, স্বামীজির তখন 150 শতবর্ষ চলছে। সেখানে আমি, আমার সাথে ছিলেন গানে প্রবুদ্ধদা, অদিতি গুপ্ত, এবং নাচে মালবিকা সেন, কৌশিকদা, ওনারা সবাই ছিলেন। তো এটা একটা টোটাল প্রেজেন্টেশন স্বামীজির উপরে। এইবার সুজয়দা তুমি ভেবে দেখো যে শুধুমাত্র কবিতা, শুধুমাত্র গান, স্বামীজি, এই পুরো ব্যাপারটা কিন্তু অনেকের কাছে অত রঙিন নাও মনে হতে পারে, কিন্তু আমি যখন একটা স্পেশাল এতগুলো আর্ট ফর্মকে একসাথে করে একটা থিমকে প্রেজেন্ট করছি, তখন তার মধ্যে কিন্তু একটা অদ্ভুত এন্টারটেইনিং ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে। আমি ইনফ্যাক্ট বলি যে ডিজিটাল ওয়ার্ল্ডে আমি দেখেছি 75 সেকেন্ডের বেশি কারো অ্যাটেনশন স্প্যান থাকে। সো ইন অর্ডার টু গেট অ্যাটেনশন, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু পুল দ্য ক্রাউড রাইট ইন দ্য ফার্স্ট মোমেন্ট। আর তুমি যদি কন্টিনিউয়াসলি সিন চেঞ্জ করো, তাহলে উইল স্টিক টু ইট বেটার। মানে লোকে যদি আরেকটা কথা বলি সুজয়দা, এটা মানে অন ক্যামেরা আমি বলছি, লাস্ট 5 বছরে entire scenario is totally changed. Right. ঠিক আছে, শ্রোতা, শিল্পী, তাদের মানে কি বলবো, যে সমস্ত বিষয় তারা নিচ্ছে, কিভাবে নিচ্ছে, কিরকম বিষয় তারা নিচ্ছে, এই পুরো ব্যাপারটা না পুরো পরিবর্তিত হয়ে গেছে। সুতরাং আমাদেরও কিন্তু এখন এই সময়কে প্রাধান্য দিয়ে, এই সময় সেইটাকে মাথায় রেখে চলছে সেই রকম ভাবে। এখন যদি খুব ট্র্যাডিশনাল ফরম্যাট সবকিছুতেই আমরা ক্যারি করতে চাই, তাহলে কিন্তু সব জায়গায় আমরা আই ডু অ্যাকসেপ্ট। ইনফ্যাক্ট তোমার সাথে আমি অ্যাড করছি, আমি তো মোটিভেশনাল টকিং করি। আমি বলি যে আমি মোটিভেশনাল টকিং একটু ডিফারেন্ট করি। আমি বলি যে মোটিভেশনাল টকিং সাথে গান করি, আমি শায়েরি বলি, আমি গল্প বলি, যেটা আমার ফরম্যাট অফ জয়ের পথেও আছে, টু মেক ইট যে আমি কি করব কখন কেউ জানবে না, মানে আমার কখন মোটিভেশন করবো, কখন গান করবো, কি গান করবো। সো ইট কিপস দ্য মানে মাই ভিউয়ার্স এন্টারটেইন, যে এটা করলে পর। এবার আমরা একদম প্রথমার্ধের শেষে চলে এসেছি। আমি একটা খুব ম্যান্ডেটরি প্রশ্ন থাকে, আমি বলি মোমেন্টস মেক এ লাইফ। মুহূর্তই জীবন তৈরি করে। যে মুহূর্ত চলে গেল, ওই 27 তলা অ্যান্টিলা বাড়িতে থেকে মুকেশ আম্বানিও ফেরত আনতে পারবে না। সো ইউ আর ভেরি ইয়াং, এবং আমরা প্রার্থনা করি তুমি সুস্থ থাকো, দীর্ঘজীবী, পার্সোনালি প্রফেশনালি ভালো হতো। কিন্তু স্টিল এনি মোমেন্ট টিল ডেট উইচ ইউড লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ ইয়ার, যাই ঘটুক এরপর, যতই বড় পুরস্কার পাও, যতই বড় হয়, কিন্তু এখন অবধি কিছু ঘটেছে উইচ
মানে তোমার মনে হয় যে দিস ইজ সামথিং উইচ আই উড রিয়েলি চেরিশ, মানে এই মোমেন্ট, আ কাপল অফ মোমেন্টস আর লাইক দ্যাট? হ্যাঁ, এরকম অনেক মোমেন্টই ঘটেছে। তার মধ্যে একটি মোমেন্ট আমার কাছে খুবই আনন্দের, সেটা হচ্ছে প্রথম যখন বিদেশ যাওয়ার আমন্ত্রণ পেলাম আজ থেকে প্রায় 12 বছর আগে, সেই মুহূর্তটা আমার কাছে খুব আনন্দের। excellent. 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার একটি প্রযোজনার জন্য, কাজের জন্য আমি যখন প্রথম একটি চিঠি পাই এবং সেই চিঠিটার প্রেরক হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে জানানো হয় যে আমার একটি প্রযোজনার জন্য তারা আমাকে একটি বিশেষ অঙ্কের গ্রান্ট মঞ্জুর করছেন সরকার থেকে, এটাও আমার কাছে খুব আনন্দের। Excellent. প্রথম জীবনে রিজার্ভ ব্যাংকের চেক পেয়েছিলাম, নিচে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লেখা, এটা খুব আনন্দের। আরেকটা আনন্দের আমি বলবো যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমস্ত পারিষদদের নিয়ে তার অফিসে বসে যখন আমার আবৃত্তি শুনছেন এবং আমার একটি কাজ, বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি করা কাজ দেখছেন এবং সেটা একজন ভিডিও রেকর্ড করে আমাকে পাঠালেন, সেটাও আমার কাছে খুব আনন্দের। ভেরি ভেরি প্রেশাস। 434তম এপিসোড, 400-র ওপর অতিথি, সবার কিন্তু মুহূর্ত ডিফারেন্ট, দ্যাট মেক্স আ লাইফ সো, ডাইভার্সিটি অফ লাইফ। চলে এসেছি প্রথম আর একদম শেষে একটা ছোট্ট গল্প, আজকের গল্প বলবো একদম হনুমানজির গল্প বলবো। বলছে যা জীবনে হয়েছে তার জন্য বি গ্রেটফুল টু দ্য অলমাইটি, যা হয়ে গেছে, ঘটে গেছে, ভগবানকে তার জন্য ধন্যবাদ দেওয়া, আর যা ঘটতে চলেছে তার জন্য তাকে সর্বাত্মকভাবে নিবেদন করা। আমি মাঝে মাঝেই বলি না, গিভ ইউর সেলফ এন্টায়ারলি টু দ্য ডিভাইন অ্যান্ড ইউল ফাইন্ড দ্য সলিউশন টু অল ইউর প্রবলেমস। আমরা সবাই ভাবি যে আমি না হলে কি হতো, হনুমানজিও সেরকম ভাবতেন। গেছেন লঙ্কায়, গেছেন, কিছুতেই সীতাকে খুঁজে পাচ্ছেন না। লঙ্কায় গিয়ে এক সাধুজিকে খুঁজে পেয়েছেন। সাধুজি কি করে সেই বনে, লঙ্কার বনে যে সীতা মাতাকে খুঁজে পাবেন সে তার বলে দিয়েছেন। খানিকটা অবাকই হয়েছেন হনুমানজি, তার কারণ হচ্ছে ভারতবর্ষে সাধু সন্ত আছে জানতেন, কিন্তু লঙ্কায় গিয়ে সাধুর কৃপা পাবেন সেটা ভাবেননি। যাই হোক, গিয়ে বসে আছেন অশোক বনে, সীতা যখন বসে আছেন সেখানে একটা গাছের ডালে হনুমান বসে অবজার্ভ করছে যে কে কি হচ্ছে। হঠাৎ দেখছে রাবণ একটা তরোয়াল নিয়ে চলে আসছে, কিছু একটা হয়েছে যে একদম সীতার মাথায় কেটে ফেলবে। হনুমানজি ভাবছে যে আমি এক্ষুনি গিয়ে রাবণের ওই তরোয়াল দিয়ে রাবণের গলা কেটে দেবো। আর মনে মনে ভাবছে আমি না থাকলে কি হতো, সীতা মাতার কি হতো। এই ভাবতে ভাবতে দেখছে রানী মন্দোদরী এসে রাবণের হাতটা ঘাপ করে ধরে নিয়েছে। বলছে না না, তুমি এরকম করে করতে পারো না, ওনাকে এরকম মারতে পারো না তুমি। হনুমানজির মনে হচ্ছে যে সীতাকে যদি মারিয়ে দিতে তাহলে তো মন্দোদরীর রাস্তা ক্লিয়ার হয়ে যেত, যে এই নিয়ে একটা কথা চলছে প্রজাদের মধ্যে, তার মধ্যে যদি মেরে দিতেন তাহলে, কিন্তু বললেন না। সো হি ডিডন্ট হ্যাভ টু ইন্টারভিউ। সো বললো যে আমি ভাবছিলাম আমি ছাড়া কিছু নয়, কিন্তু আমি ছাড়াই হয়ে গেল। এবার রাবণের সৈন্য সামন্ত হনুমানজিকে একদম বেঁধে নিয়ে চলে গেল, রাজ দরবারে চলে গেল। হনুমানজি লেফট এভরিথিং টু দ্য ডিভাইন, যে আর তো কিছু করার নেই। তখন উনি শুনতে পেলেন যে এক সাধু বলছে যে এই হনুমান এসছে, হনুমান লঙ্কায় আগুন ধরিয়ে দেবে। উনি ভাবছেন, ত্রিজিতা বলে একজন সাধক, তিনি বলছেন যে এরকম হনুমানজি লঙ্কায় আগুন ধরিয়ে দেবে। বলছে কোত্থেকে আগুন ধরো, আমি প্রথমে বাঁধা, তারপর আমি কোথায় কি পাবো যে আগুন লাগাবো। নিয়ে বসে আছেন, তখন নির্দেশ হলো যে হনুমানকে একদম মেরে দিতে হবে এবং সৈন্যরা নিলে হনুমানকে মেরে দিতে। বিভীষণ উঠে দাঁড়িয়ে, সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে বললেন যে রাজার দূতকে কখনো মারা যায় না, এটা খুব অনৈতিক। মহারাজ স্টপড। হনুমানজি আবার বললেন, ভাবলেন যে আমি ভাবছিলাম যে আমি ছাড়া কি হবে, বাট বিভীষণ কেম টু মাই রেস্কিউ। একদিকে রাবণের স্ত্রী সীতাকে রক্ষা করলেন, একদিকে বিভীষণ রক্ষা করলেন। এবার রাবণ নির্দেশ দিলেন যে হনুমানের লেজে কাপড় জড়িয়ে ঘি মাখন সব মিশিয়ে একদম আগুন লাগিয়ে দেওয়া হোক। হনুমানজি তখন বুঝলেন যে সাধু কি বলেছিলেন, অ্যান্ড লঙ্কা কাণ্ড হলো। স্টোরি এন্ডস হিয়ার। মোরাল অফ দ্য স্টোরি ইম্পর্টেন্ট। আমরা ভাবি আমরা ছাড়া কিছু হবে না, আমি ছাড়া কিছু হবে না, আমরা ছাড়া কিছু হবে না।
আমরা ঈশ্বরের নিমিত্ত মাত্র। প্রত্যেকটা সেকেন্ডে আমরা যা করছি সেটা নির্ধারিত ছিল এবং সেটাই বাস্তবায়িত হচ্ছে। কিন্তু ঈশ্বর চিন্তা করার জন্য আমাদের একটা মনও দিয়েছেন। সুতরাং আমরা ভালো করব না খারাপ করব সেটা কিন্তু আমার চিন্তার ওপর, ফলটাও ঈশ্বর তার ওপরই দেবেন। সেইটুকুনি শুধু আমাদের হাতে, সেই ভাবনা চিন্তার। আদারওয়াইজ প্রারব্ধ কিন্তু আমাদের ভুগে যেতেই হবে। প্রারব্ধতে আমরা চ্যালেঞ্জও পাবো, প্রারব্ধতে আমরা সাফল্যই পাবো। চলে আসবে একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজা। জয়ের পথে সঙ্গে সুজা। সঙ্গে সুজা। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়। আজকে জয়ের পথের সঙ্গে সুজয় 434তম এপিসোড, 434তম সপ্তাহ। এবং যারা প্রথম থেকে দেখেননি তাদের জন্য বলছি, আজকের এপিসোডে আমার অতিথি বিশিষ্ট বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী, যিনি দেশে, শুধু রাজ্যে নয়, দেশে নয়, বা দেশেও প্রচুর কাজ করেছেন, নানান রকমের কাজ করেছেন। শুভদীপ, এবার একটু চলে যাবে একটু পার্সোনাল প্রশ্নে। আমি বিশ্বাস করি যে ফ্যামিলি লাইফ ঠিক থাকলে প্রফেশনাল লাইফে অনেক ভালো হয় আর কি। ইটস নট দ্যাট দেয়ার এক্সেপশনস। আমি এত 400-র উপর অতিথিকে ইন্টারভিউ করেছি শিল্পীদের ক্ষেত্রে এবং শিল্পীদের ক্ষেত্রে, এবং তাতে এক্সেপশন হয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মোর অর লেস। আর একটা হচ্ছে যে পার্সোনাল লাইফ, তোমাকে তো ধরো বাচিক শিল্পী হিসেবেই চেনে, ওয়ান অফ দ্য পারফরমান্স। তো একটু তোমার পার্সোনাল লাইফ শেয়ার করলে ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। সেই পার্সোনাল লাইফ ভালোও হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট। মানে আলটিমেটলি তো বাড়িতেই ফিরে যাচ্ছ, সেখানে তুমি ইন্ডিভিজুয়াল। একটু যদি শেয়ার করো পার্সোনাল লাইফ। বাবা মা বাড়িতে অবশ্যই বাবা মা আছেন। আমি আমাদের বাবা বললেন উকিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা এখনো কাজ করছেন এবং মা হোম মেকার। এবং আমাদের বাড়িতে কিছু সংস্কার ছোট থেকে খুব দেওয়া হয়েছে, যেটা আমাকে খুব সাহায্য করেছে একটা মানে কি বলবো ঠিকঠাক জায়গায় পৌঁছতে। সেটা হচ্ছে যে অন্যকে শ্রদ্ধা করা, কাউকে অমর্যাদা না করা, অসম্মান না করা, এবং কাউকে না ঠকানো। মানে আমার খুব মনে আছে যে আমি তখন হয়তো 6-7-এ পড়ি, একটা দুটো কি লজেন্স বা ক্যাডবেরি ওরকম একটা কিছু দিয়ে আমি ওটা নিয়ে পয়সাটা দিতে ভুলে গেছি বা এমনি চলে আসছিলাম। আমার যেই মনে পড়লো যে আমি তো পয়সাটা দিইনি, আমি আবার সেই দোকানে গিয়ে পয়সাটা দিয়ে চলে এলাম। তো ওটাতে আমার তখন মনে হয়েছিল যে আমি যদি ওকে 5 টাকা ঠকাই বা 10 টাকা ঠকাই, আমাকে কিন্তু 100 টাকা ঠকতে হবে। ফলে এই ভ্যালুস গুলো আমরা যদি বাড়ি থেকে একটু জেনারেট করতে পারি তাহলে খুব ভালো। এবং আরেকটা কথা আমি বলবো, যেটাও হয়তো আমার পরিবার থেকেই এসেছে আমার মধ্যে, সেটা হচ্ছে প্রতিটা মানুষের, যে আমরা যে প্রফেশনেই থাকি না কেন, আমাদের প্রত্যেকের মনের মধ্যে কিন্তু একটা স্পিরিচুয়ালিটি থাকা খুব দরকার। কারণ তা না হলে আমরা কিন্তু খুব আশ্রয়হীন হয়ে পড়ব। আমি কিন্তু বলছি যে স্পিরিচুয়ালিটি মানে কিন্তু দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো নয়। স্পিরিচুয়ালিটি মানে নিজেকে ওই শক্তির কাছে বা ওই পাওয়ারের কাছে সমর্পণ করা, এটা। এবং আমি আরেকটা কথাও বলি, তাহলে কি আমাদের কখনো আমাদের এই ভাবনার কখনো কিছু টলে না? কখনো কি আমাদের মধ্যে কোনো ক্ষয় তৈরি হয় না? হয়। হ্যাঁ, কখনো কখনো মনে হয় এই তো চারিদিকে এত অন্যায় হচ্ছে, অন্যায় করে কত মানুষ বুক ফুলিয়ে ঘুরছে। সাময়িক হয়তো আসবে এই ভাবনাগুলো, আমারও আসে, কিন্তু তার পরক্ষণেও সেটাকে সরিয়ে দিয়ে যে না, আমার বিশ্বাসে আমি যদি অটুট থাকি তাহলে নিশ্চয়ই আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবই। এই মোটিভেশন, এই দৃঢ় চিন্তা একটা মানুষকে সাফল্যের মানে যেটা বললেন, আমি আমার মোটিভেশনাল লেকচারে বলি যে হোলসাম হ্যাপিনেস কনসিস্ট অফ 4 ফ্যাক্টরস। ডিটেইলে যাচ্ছি না, এমনি তুমি যেটা বললে সেই জন্য ছোট করে বলছি। একটা হচ্ছে, প্রথম হচ্ছে ওয়ান শুড বি হেলথ ওয়াইজ হ্যাপি, ওয়েলথ ওয়াইজ হ্যাপি, ইমোশনালি হ্যাপি অ্যান্ড স্পিরিচুয়ালি হ্যাপি। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার এসছে যেহেতু নানান কাজে নানান কাজ, আর তোমাদের তো খুব অনিশ্চিত প্রফেশন, যদিও তোমার একটা একাডেমি আছে যেটা থেকে ইনস্টিটিউশন আছে।
আমি বলি যে কোনো কাজে আসে সবাইকে, আমি তো 400-র উপর লোক করছে, কত সফল থেকে সফলতর সফলতম লোক, কিন্তু সবার কিন্তু স্ট্রেস আছে, চিন্তা আছে, ভাবনা আছে। ইটস নট দ্যাট অল যে আমি বলি যে ফেসবুকে পিজা খাচ্ছ আসলে বাড়িতে রুটি খাচ্ছ, মানে সেরকম সবাই কিন্তু অত খুশি নয়, ফেসবুকের মতো খুশিও নয়, আবার ভোটার আইডি কার্ডে যত দুঃখের মুখ দেখা যায় অতটা দুঃখীও নয়। তো কিন্তু এই যে দৈনন্দিন এই স্ট্রেসটা ওভারকাম করার জন্য আমরা বলি বিয়ে মানে আমাদের উই রিকোয়েস্ট আ মি টাইম কিংবা কিছু হবি যেটা আমাদের বাহ্যিক এই চিন্তা কিংবা দুশ্চিন্তা দূর করে। তুমি কি কোনো হবি পারসু? এবং আমরা বলছি এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তার কারণ হচ্ছে হাই নিউজের একটা ওটিটি আছে হাই নেক্সট বলে, আমরা তাতে এই যে ছোট ছোট করে, এখন তো বললাম না যে 75 সেকেন্ডের বেশি কিছু দেখ, আমরা এই যেগুলো ইন্টারেস্টিং কোয়েশ্চেন সেইগুলোকে নিয়ে আমরা স্লট করছি। তোমার হবিটা কি হবি কি কোনো আছে? আমার হবি বলতে আমি লেখালেখিটা তো আমার একটা বড় হবি। তুমি গানও লেখো? আমি গানও লিখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং বাংলার প্রথিতযশা শিল্পীদের অধিকাংশই আমার লেখায় গান গেয়েছেন। তাছাড়াও আমি আরেকটা বিষয়ের উপরে খুব কাজ করি, সেটা হচ্ছে ঠাকুর, মা এবং স্বামীজিকে নিয়ে। আচ্ছা, ঠিক আছে। আমার এখনো অবধি ঈশ্বরের অনুগ্রহে কাশীপুর উদ্যানবাটি, বেলুড় মঠ বা গোলপাক রামকৃষ্ণ মিশন সহ আরো বিভিন্ন জায়গায় আমি এই কাজের জন্য আমন্ত্রিত হয়েছি। তো আমি বললাম না যে স্পিরিচুয়ালিটি আমার কাছে অনেক বড় একটা জিনিস, এবং যখন আমি খুব অবসাদগ্রস্ত মনে হয়, খুব বিমর্ষ মনে হয় কোনো কারণে, তখন যদি বিভিন্ন ডিভোশনাল গান চালিয়ে দিয়ে চুপ করে বসে থাকা যায়, চুপ করে নিজের মধ্যে নিজেকে ঢোকা যায়, তাহলে তার চেয়ে বড় শান্তি আর দ্বিতীয় কিছু নেই। আরেকটা কথা সুজয় দা, এটা আমি যারা শ্রোতা দর্শক রয়েছেন তাদেরও বলবো, কখনো কখনো না মনটাকে একটু ছাড়তে দিতে হয়। মানে ব্যাপারটা হলো গিয়ে, মনে করো যে তুমি কোথাও যেতে চাইছো বা কিছু একটা অ্যাচিভ করতে চাইছো, এবার সেটা কোনো কারণে হলো না, সেটাকে ছাড়ো না। এই যে কখনো কখনো কিছু ছাড়া, এটাও কিন্তু একটা অভ্যেস করা প্রয়োজন। সবটুকুই যে আমার প্রাপ্য, সবটুকুই যে আমাকে অধিকার করতে হবে তার কোনো কথা নেই। আমি কিছু জিনিস যদি না ছাড়ি, আমি কিন্তু অনেক বড় জিনিস ছাড়তে জানতে হয়। ঠিক আছে, কিছু জিনিস ছাড়ো। তুমি একটা বড় উপহার কেউ তোমাকে দিচ্ছে, তার মানে যে তুমি শশব্যস্ত সেই উপহারটা নিয়ে দরকার নেই, তুমি তাকে বলো যে তুমি একটা কিছু ছোট কিছু আমাকে দাও, অত বড় আমার প্রয়োজন নেই। এই যে ছাড়া, এটাও কিন্তু মনটাকে একটা অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে তোলে। তুমি কবিতা তো বাচিক শিল্পী, তুমি কবিতা লেখো? আমি লিখিও, কবিতা লিখি। কবি তুমি আর কি কবিতা পায় নাকি তুমি এমনি? না, যখন কোনো ভাবনাগুলো আসে, যেরকম এই লক্ষ্মী পুজোর দিন রাত্রির বেলা কোজাগরি, আমার খুব মনে হলো যে কোজাগরি শব্দটার অর্থ হচ্ছে মা সবাইকে গিয়ে রাত্রির বেলা বলেন কোজাগরি, কে জেগে আছো। তো সত্যি কি আমরা মায়ের সেই ডাক শুনতে পাচ্ছি? আমরা পুজো করছি, আমরা ফুল মিষ্টি নৈবেদ্য দিয়ে মাকে অর্চনা করছি, কিন্তু মায়ের সেই ডাক শুনতে পাচ্ছি না। সেটা নিয়ে একটা লিখলাম কোজাগরি বলে। তো এই রকম বিভিন্ন গান লেখা কবে শুরু করলে? গান লেখা, আমার প্রথম গান মানে প্রথম লেখা গানের প্রকাশিত হয় 2017-তে, একটি পুজোর থিম মিউজিক, নিদ্রিত থিম সং, নিদ্রিত উমা জাগে বলে। তারপরে কোভিডের টাইম থেকে সেই লেখার একটা বেশ স্রোত বইতে শুরু করে। মানে সত্যি কথা বলতে কি, এটাও ঈশ্বরের আশীর্বাদ যে কোভিড সময়টা যখন সবাই খুব ঘরবন্দি, সেই সময়টা আমি সারা পৃথিবী জুড়ে কাজ করেছি। ঠিক আছে, এবং সেই কাজের মানে কি বলবো, বিস্তৃত কাজ। তার মধ্যে একটা মেজর পার্ট ছিল হচ্ছে গান লেখা। হ্যাঁ, তখন একের পর এক গান লেখা শুরু হলো, এবং তখন মানে সেই সমস্ত গান কখনো গাইছেন লোপাদি, কখনো আমাদের গৌরব, অরিত্র, এরা সবাই গাইছেন। নবীন শিল্পীদের মধ্যে অনেক কৃতবিদ্য শিল্পীরাই তখন, মনোময় দা, রাঘব দা, রূপঙ্কর দা, অনেকেই তখন এই গানগুলোতে যোগদান করেছেন বা গেয়েছেন। আরেকটা সুযোগ এলো তখন, আমরা বঙ্গবন্ধুকে নিয়ে, তখন ওনার শতবর্ষ শুরু হয়ে গেছে। তো তখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কোনো না কোনোভাবে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয়েই সেখান থেকে গান তৈরি করার আরজি এলো আমাদের কাছে। হ্যাঁ, এবং সেটা কখনো জাপান থেকে, কখনো আমাদের আমেরিকা থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে। এবং সেই লেখার ধারা আমাকে আরো বেশি গান লিখতে সাহায্য করলো। এবং আরেকটা কথা হচ্ছে যে আমি কিন্তু প্রচুর ডিভোশনাল গানও লিখি। মানে আমার মা কালীকে নিয়ে বা অন্যান্য দেবদেবীদের নিয়ে লেখা গানও আছে। এবং এই লক্ষ্মী পুজোতে আমি প্রথম হয়তো
পুরুষ কণ্ঠে লক্ষ্মী মায়ের অষ্টত্ব শতনামের একটা রেকর্ড। ও এক্সেলেন্ট, ভেরি গুড। তুমি এই যে নানান কাজ করতে করতে মানে এই যে গান এতে যখন কোন একটা প্রতিযশা শিল্পী তোমার গান লিখছেন করছেন, হোয়াট ওয়াজ এ ফিলিং? মানে এটা তো তুমি একটা জিনিস জেনে তার একটা প্রকাশ পাচ্ছে এতে। খুব আনন্দ হয় সুজয়দা, মানে যখন ওই বিশেষ করে আমি হঠাৎ করে দেখছিলাম যখন যে একটা অনুষ্ঠানে রূপঙ্কর দা আমার লেখা গান গাইছেন, খুব আনন্দ হয়েছিল। এবং বাইরের কেউ যখন সেটা নিয়ে কিছু করছে, বিদেশের কেউ হয়তো সেই গান গাইছে, সেটার যখন ভিডিও করে আমার কাছে পাঠাচ্ছে, তখন একটা অদ্ভুত আনন্দ, ক্রিয়েশনের আনন্দ একেবারে। একটা তুমি তো কবিতা লিখেছো, গান লিখেছো, কবিতা করো, তুমি এসেছো একটা কবিতা বলতে বলবো না সেটা তো হয়, তুমি একটা কবিতা যদি তোমার যেটা ভালো মনে হয়, মানে তোমার আমার খুব প্রিয় একটা কবিতা, মাছ মাংস দূরের কথা, জোটেনি ভাত পেঁয়াজও, ফুটপাতেতে গনসার মা ভাবছে খাবে কি আজ, ও জানে না রাজনীতি কি কিংবা কোথায় অধিকার, ও শুধু চায় দুমুঠো ভাত এবং রুটির অধিকার, গাড়ি বাড়ি চায় না কিছুই, সচ্ছলতা আর্থিকের, ও শুধু চায় দিন কেটে যাক গণেশ এবং কার্তিকের। বুকের দুধ শুকিয়ে গেছে, ঘুম ভেঙে তাই মাঝরাতে, গণেশাকে তো মাথা খোঁড়ে হাড় চিরচির পাঁচরাতে, ছুচোই পেটে কীর্তন গায়ে, ঢাক ঢোল খোল করতালে, এইভাবে কি কাটবে জীবন নিত্য হাড়ির হরতালে। আলোর মেলায় খুশির খেলায়, মাইক্রোফোনের উৎপাতে, দশভুজা দুর্গা হাসেন, দুর্গা কাঁদে ফুটপাতে। এক্সেলেন্ট, ভেরি গুড। আমরা প্রোগ্রামে একদম শেষের দিকে চলে এসেছি। আমি প্রথম থেকে মানে আই স্টার্টেড দ্য প্রোগ্রাম 2 জুলাই 2016। আমার প্রথম অতিথি ছিলেন বন্ধন ব্যাংকের চেয়ারম্যান, বন্ধন ব্যাংকের ফাউন্ডার চন্দ্রশেখর ঘোষ মহাশয়। তারপরে তখন শুরু করেছিলাম এবং তারপরে মনে হচ্ছিল 25টা এপিসোড হলেই ভালো, 25, 50, 125, 200, 425। আমি প্রথম এপিসোড থেকে বলেছি যে আমি সোনার বাংলা গড়ার এই প্রোগ্রাম করার একটা উদ্দেশ্য ছিল যে আমি তো গত 16 বছর ধরে টেকনো ইন্ডিয়া গ্রুপে রয়েছে, আমি স্টুডেন্টসদের সাথে, তার আগে আমি ইন্ডাস্ট্রিতে ছিলাম, কনসাল্টিং ইঞ্জিনিয়ারিং ছিলাম, বিদেশের কোম্পানিতে চাকরি করেছি। এখানে এসে আমার একটা কানেক্ট হয় ক্রাউডের সাথে এবং আমি দেখি ছেলেমেয়েরা আমার কথায় মোটিভেটেড হচ্ছে। সো আই থট দ্যাট ওয়াই নট আ বিগার ক্রাউড। সো এই চ্যানেলের যে মানে যে কর্ণধার মিলন চক্রবর্তী আমার বন্ধু, মিলন চন্দ্রিমা, দে আর লাইক ফ্যামিলি টু আস, আমাকে প্রোগ্রাম করতে বলে এবং শুরু করে এবং আজকে এত বছর ধরে চলছে, 8.5 বছর ধরে প্রায় চলছে। এবং আমি প্রথম এপিসোড থেকে বলছি যে আমি মানে হোয়াট ইজ মাই মিশন অফ ডুইং দিস প্রোগ্রাম ফর আ লং টাইম, যে আমি সোনার বাংলা করতে চাই, আমি সোনার বাংলা করার একজন সৈনিক হতে চাই। আই ওয়ান্ট টু বি এ সোলজার ইন সোনার বাংলা। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার। তুমি তো বাংলাতেই বড় হয়েছো, তোমার কি মনে হয় যে বাংলা সোনার বাংলা করার দিকে এই অস্থির সময়েও কি তোমার মনে হয় যে বাংলা সোনার বাংলা করার দিকে ঠিক মতন এগোচ্ছে? আমি এই ব্যাপারে একটা ভিন্ন মত পোষণ করি সুজয়দা, সেটা হচ্ছে সোনার বাংলা, অস্থির সময়, চারিদিকের বিক্ষিপ্ততা, এই সমস্ত কিছুর বাইরে আমরা সবাই নিজেকে আগে প্রশ্ন করি যে আমি কি ঠিক? সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো আমি করছি সেইগুলো কি সব কাজ আমি ন্যায়সঙ্গত করছি? আমার যুক্তিবোধ, আমার বিচারবোধ কি আমাকে সঠিক দিকে সবসময় চালিত করতে পারছে, নাকি আমার লোভ, আমার স্বার্থপরতা, আমার আত্মকেন্দ্রিকতা বারে বারে আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে? আমি যদি ঠিক না হই, আমরাও ঠিক হবে না। তাই প্রথম সংস্কার প্রয়োজন আমার নিজের। আমি নিজে কি কাজ করতে পারছি, আমি সমাজের কতজন মানুষকে আলোর পথে নিয়ে যেতে পারছি, তাই আমির শুদ্ধিকরণ আগে প্রয়োজন। তাহলে আমরা, তাহলে সমাজ, তাহলে রাজ্য, তাহলে দেশ, তাহলে গোটা পৃথিবী। খুব ভালো কথা বলেছে এবং তাই জন্য ওর কথার কিউ ধরেই আমি বলছি, প্রত্যেক সপ্তাহের মতো বলছি, সোনার বাংলা কোনো রাজনৈতিক দল, নেতা নেত্রী করবেন না। সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি। আমরা চলেছি একদম শেষ প্রশ্নে। তুমি যদি আমার এপিসোড দেখো, এই 433 প্রত্যেকটা এপিসোডেই 7 রুলস অফ সাকসেস কিংবা সাফল্যের 7 কারণ থাকে। আমি শুরুতে শুনলাম যেটা। এবার এইটা প্রত্যেক দিন ডিফারেন্ট থাকে এবং এইটা যে আমার তৈরি করা কি আমার আবিষ্কৃত কি, ইটস নট লাইক দ্যাট। আমি নানান সার্চ ইঞ্জিন থেকে, গুগল বলো, চ্যাটজিপিটি সমস্ত থেকে
মনীষীদের হোয়াট পিপল থিংস অফ সাকসেস, যারা তাদের বিভিন্ন সময়ের বিভিন্ন এ থেকে সেটা নিয়ে কালেক্ট করে দিয়ে, এবং কোনো সপ্তাহের কাট পেজ থাকে না, হয়তো কিছু কিছু সেন্টেন্সেস ওয়ার্ডস থাকে। কেন আমি করি? তার কারণ আমি বিশ্বাস করি শব্দই ব্রহ্ম। ইফ ইউ কিপ অন হ্যামারিং অন দ্য সেম টিউন, একটা ডেন্ট হবে। সেই ডেন্ট আমি বলি যে আজকে কোটি কোটি লোক গত 8 বছর ধরে জয়ের পথে সঙ্গে সুজয় হাই নিউজে দেখেছেন, সেরিকাল থেকে দেখেছেন, তার 1%ও যদি আমার কথা ইন্সপায়ার্ড হয়, 1%ও যদি আমার গেস্ট যারা অতিথি এসে তাদের কোনো কথা থেকে তারা কোনো মোটিভেটেড হয়ে থাকে, তাহলে মাই মিশন ইজ অ্যাকমপ্লিশড। এটা আমি ঠিক প্রফেশনালি অর্থ রোজগারের জন্য এই প্রোগ্রামটা করিনি। এবং আমার অতিথি নির্বাচন, মানে জয়ের পথে সঙ্গে সুজয় টিম অতিথি নির্বাচন করে তার সাফল্যের নিরিখে। এটা আমার প্রত্যেক দিনের শেষ প্রশ্ন থাকে, আজকেও তোমার কাছে শেষ প্রশ্ন। তোমাকে তো একটা সফল ব্যক্তি মনে করেছে বলেই আমরা এখানে বলেছি, মেকিং আ ডিফারেন্স টু দ্য সোসাইটি। তোমার অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স, এবং ভিউয়ার্স এখন তো প্রথমে শুরু হচ্ছিল স্টুডেন্টসদের, তারপর স্কুল, আমি সাউথ পয়েন্টে পড়েছি, যাদবপুরে পড়েছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিদেশে কাজ করে, সো উই আর স্প্রেড অল অ্যাক্রস, এবং টেকনোতে এত বছর রয়েছে, সো আই হ্যাভ ভিউয়ার্স অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তো আমার কাছে তোমার শেষ প্রশ্ন, ইউর অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স। 3টে জিনিস, পরিশ্রম, সততা এবং একাগ্রতা। এই 3টে জিনিসকে ধরে কেউ যদি তার কাজে লেগে থাকতে পারে তাহলে সাফল্য আসবেই। আমি বলছি, আমি এই আবৃত্তিটাই আমার 24 ঘন্টার প্রফেশন, ঠিক আছে? তো সেই আবৃত্তিকে নিয়ে আমি যেটুকু যা কিছু আমার ফিনান্সিয়াল যেটা জায়গাটা তৈরি করেছি বা যেই প্রফেশনাল জায়গাটা তৈরি করেছি, সেই কাজটা করতে গিয়ে আমার খুব মনে হয়েছে যে পরিশ্রম করতে হবে, যেটার কোনো বিকল্প নেই। সৎ থাকতে হবে কোথাও। সবসময় যদি আমি খুব অসৎ পথে কিছু অ্যাচিভ করতে চাই, তার পরিধি কিন্তু খুব ছোট। লং রানে যেতে গেলে কোথাও একটা সততা, কোথাও একটা সত্য খুব প্রয়োজন। আর হচ্ছে একাগ্রতা, যে একটা জিনিসকে নিয়েই লেগে থাকা। আমাকে হয়তো প্রথমে সবাই অত অ্যাক্সেস দেয়নি, সবাই হয়তো গ্রহণ করেনি, সবাই হয়তো আমার কাজটাকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করছে, কিন্তু আমাকে ওইটা নিয়েই যদি আমি লেগে থাকি তাহলে কখনো না কখনো আলো জ্বলবেই, এবং সেই আলো এতটাই দীপ্তি ছড়াবে যে আরো অনেক মানুষের কাছে তা এগিয়ে চলার রাস্তাকে চোখের সামনে মেলে ধরবে। এক্সেলেন্ট। পরিশ্রম, সততা, একাগ্রতা, এটা যদি মনে রাখতে পারি, তার কারণ হচ্ছে ইটস ভেরি ডিফিকাল্ট টু স্টিক টু সামথিং উইচ ইউ বিলিভ। তার কারণ একটু কিছু করলেই লোকে প্রথমত তার সমালোচনা করবে, দেখতে হবে সেই সমালোচনার ভেতরে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আর ক্রিটিসিজম ফর ক্রিটিসিজম সেক। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নিজেকে সংশোধন করতে হবে, কিন্তু সেই লক্ষ্য থেকে বিচলিত হলে চলবে না। আর একটা জিনিস লেগে থাকলে কিছু সময় তার একটা ডাউন ফেজ আসবে, কিন্তু ওই যে বলছে যে একদম ফোকাস থাকতে হবে। সুতরাং সেই সংকল্পে যদি দৃঢ় থাকি, হার্ড ওয়ার্ক, কথাটা শুনলে হয়তো ক্লিশে মনে হয়, কিন্তু দের ইজ নো শর্টকাট রাউট টু সাকসেস। কোনো শর্টকাট নেই। চলে এসেছি প্রোগ্রামের একদম শেষে, ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা, স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস, ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র, পোর্ট্রে অ্যাডভার্টাইজিং, গৌতম পাল, ইনফোভিশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা, সেলভেল অ্যাডভার্টাইজিং, এবং কেষ্ট সাহা, কারুকৃত অ্যাডভার্টাইজিং। হোর্ডিং, পোস্টার্স, ব্যানার্স দিয়ে দেখেছেন তো পুজোর সময় কেমন দিয়েছে এরা সারা শহরে। সুতরাং জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলছেন এক মুখে মুখে চলা নাম। ধন্যবাদ দেব দেব সেন, প্রথম, মধ্যে এবং শেষে যে গানটা শোনেন সেটা কিন্তু ডাইরেক্ট এবং কম্পোজ করেছে দেব সেন, এবং আমাদের 240তম এপিসোডে এসেছিলেন। ধন্যবাদ রাঘব চট্টোপাধ্যায়, যে এই অসম্ভব ভালো গানটা অসম্ভব ভালো গেয়েছেন, 315তম এপিসোডে এসেছেন। ধন্যবাদ সুদীপ কুমার কুন্ডু এবং সুশোভন কুন্ডু, ডিরেক্টরস অফ রেজনোভে গ্রুপ, যারা প্রত্যেক সপ্তাহে যে ডিজিটাল প্রমোশনিংটা দেখেন অনেক বছর ধরে আমাদের করে যাচ্ছে। এবং ধন্যবাদ দেব ডিরেক্টরস অ্যান্ড ট্রাস্টিজ অফ শিবব্রত স্কুল অফ নার্সিং, যারা কিছুদিন হলো আমাদের সাথে ছিলেন। এবং লাস্ট বাট নট দ্য, ধন্যবাদ দেবো আপনাদের দর্শকদের, যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথের সঙ্গে সুজয় দেখেন, আমাকে মেসেজ করেন, হোয়াটসঅ্যাপ করেন, মেসেঞ্জারে বলেন, অনেকে আমার ঠিকানা পেয়ে আমার অফিসে আসেন, এসে ছবি তুলে রাস্তায় ঘাটে দেখা হয়ে মোটিভেট করেন, which gives me the push to take it forward, forward and ever forward. চলে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতন বলে যাব একটা শায়রি। আজকের শায়রি, for a difference, for the first time in the history of জয়ের পথের সঙ্গে, ইটস ইন বেঙ্গলি, আজকে হিন্দি না। এইটা পাওয়ার পর
মনে হলো বাংলায় একবার বলবো না কেন। বলছে শূন্য থেকে শুরু, আবার শূন্যে হবে শেষ। শূন্য থেকে শুরু, আবার শূন্যে হবে শেষ, মাঝে শুধু রয়ে যাবে ভালো মন্দের রেশ। আমার আমার করি সবাই, আমার আমার করি সবাই, আমার বলে কিছুই তো নাই। আমার আমার করি সবাই, আমার বলে কিছুই তো নাই। কদিনের মায়ার খেলায়, কদিনের এই মায়ের খেলায় কেউ বা হারি, কেউ বা জিতে যায়। আমার আমার মায়ের খেলায়, কদিনের এই মায়ের খেলায় কেউ বা হারি, কেউ বা জিতে যায়। সো জিত আমাদের হবেই, চেষ্টা করে যেতে হবে, কেননা কোশিশ করনে ওয়ালো কি কবি হার নেই হতে। নমস্কার, ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30টায়। জয়ের পথে